তো ট্যাপেট শেডিং হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার বলতে পারো, মানে মেইন স্ট্রিমের আর কি। আমাদের তো বুঝতেছো যে শেডিং আছে, শেডিং এর 3টা চ্যাপ্টার। তো ট্যাপেট দিয়ে আমরা শুরু করি। তো ট্যাপেট কি, যদি বলা হয় যে ট্যাপেট কি আসলে, ট্যাপেট হচ্ছে এক ধরনের ক্যাম। তাহলে ক্যাম কি? ক্যাম বলতে তুমি কি বুঝো? CAM? হ্যাঁ, মেকানিক্যাল ইকুইপমেন্ট, যা কি করে? মোশন ট্রান্সফার করে। মোশন তো গিয়ারও ট্রান্সফার করে, পুলি বেল্ট এগুলোও ট্রান্সফার করে। তাহলে এটাকে ক্যাম বলছি কেন, বা কাকে ক্যাম বলবো? এলিমেন্টস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো না তোমরা নাকি? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল ক্যাম তো পড়ছো নাকি? এমনিতে এই যে ধরো আমাদের পাশে এই যে সমিল আছে না, সমিলে কি করে? গাছ চিরায়। গাছ যে চিরায়, ওই যে যে ব্লেডটা, এই ব্লেডটা কি ঘুরে, যেটা গাছটাকে কাটে? কি করে? ওঠানামা করে, তাই না? ওঠানামা করে গাছটা দেওয়া হয়, গাছটাকে কেটে ফেলে। তো এই ওঠানামার কাজটা করায় কে আসলে, মানে এটা পাওয়ার পায় কুই দিয়ে? কারেন্টটা চলে না, মোটর দিয়ে চলে আর কি, মোটর দিয়ে। তো মোটর কিভাবে এটাকে ওঠানামা করায়? মোটর তো ঘুরে, ঘুরলে সেটাকে তো ঘুরানোর কথা, তাই না? তো এটাকে ঘুরানোটাকে ওঠানামায় নিয়ে যায় কিভাবে? রোটারি মোশন থেকে লিনিয়ার মোশনে কনভার্ট করা হয় না? তো যেই ডিভাইসটা দিয়ে এই কাজটা করা হয় মাঝখানে, সেটাই হচ্ছে ক্যাম। যে কোনো মেশিনে, সব মেশিনেই ক্যাম দরকার হয় অনেক জায়গাতে, যেখানে রোটারি মোশন থাকে সমস্যা নাই। বাট যেখানে রোটারিটাকে, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তুমি তো ঘুরাচ্ছ, তো সাইকেলটাও ঘুরার কথা, না ঘুরে সাইকেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে একটা মোশন কনভার্ট হলো লিনিয়ার মোশনে, এটাই হচ্ছে ক্যাম। যা কিনা যে কোনো রোটারি মোশনকে, ঘূর্ণায়মান কোনো গতিকে টু অ্যান্ড ফ্রো অথবা লিনিয়ার একটা মোশনে কনভার্ট করে দেয়। এই কনভার্সনটা যে ডিভাইসটা করে, সেই ডিভাইসের নাম হচ্ছে ক্যাম। ইন জেনারেল সব জায়গায়, অনেক জায়গাতে ক্যাম ইউজ হয়। শুধুমাত্র যে আমাদের টেক্সটাইলে এরকম না, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল কনস্ট্রাকশনের বিভিন্ন কাজে ক্যাম ইউজ করা হয়। তো ক্যামের বিভিন্ন ধরন আছে, এক এক মেশিনে এক এক ধরনের ক্যাম ইউজ করে এই মোশনটাকে কনভার্ট করা হয়। তো আমাদের এখানে মোটর ঘুরে, তো মোটরের সাহায্যে আমার হিল ফ্রেমকে কি করতে হবে? ঘুরাইতে হবে। হিল ফ্রেম গুলাকে কি করতে হবে? ওঠানামা করাইতে হবে। তো এই তো মোশন তো লিনিয়ার মোশন হয়ে যাচ্ছে, তো হিল ফ্রেমকে ওঠানামা করাবো। তো এই ওঠানামার কাজটা যে ডিভাইস দিয়ে করাবো সেটার নাম হচ্ছে ক্যাম। আর আমাদের এখানে যে ক্যামটা ইউজ হচ্ছে, এটা তো এক ধরনের ক্যাম, এই ক্যামটাকে আমরা ট্যাপেট বলি। ঠিক আছে? অর্থাৎ লুমে আমরা এই রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করার জন্য যে ডিভাইস, একটা মেটালের তৈরি একটা ডিভাইস ইউজ করি, যে ডিভাইসটা তোমরা দেখছো অলরেডি, প্র্যাকটিক্যাল যেহেতু করে ফেলছো, ট্যাবলেট শেডিং তো দেখছো। এই যে ট্যাবলেটটা দেখছো না, এই ট্যাবলেটটা হচ্ছে এক ধরনের ক্যাম। ট্যাবলেট ইজ এ ডিভাইস, ওয়ান কাইন্ড অফ ক্যাম, which is basically converting the rotary motion into linear motion. দেখতে কেমন ট্যাবলেট দেখছো না? তোমরা যদি দেখে বলছো ভালো হয়েছে, এরকম মোটামুটি নাকি? হ্যাঁ, আসো। একটা অংশ একটু সুচালু থাকে, তাই না? দেখছো তো নাকি? ট্যাবলেট তো দেখছো, বটম শেফটে থাকে। কয়টা আছে? দুইটা। তো এই দুইটা ট্যাবলেটের কাজ কি? মূলত একটা জায়গায় একটু স্পাইক করা, একটা জায়গায় একটু স্ট্রোক করা আছে, স্ট্রোক, স্ট্রোক বা স্পাইক করা আছে। ওই স্পাইক বা স্ট্রোক অংশটা পুশ করতে পারে, তখন এই ধাক্কাটা পায়, ধাক্কাটা পেলে আসলে শেডগুলা মুভমেন্ট পায়, পেয়ে থাকে। তো ট্যাবলেট যদি বলা হয়, ট্যাবলেট একটা ডিভাইস যা কিনা আমাদের এখানে লুমে ইউজ হয় শেডিং এর জন্য। মূলত মোটরের যে মোশনটা আছে, রোটারি মোশন, সেটাকে কনভার্ট করে লিনিয়ার মোশনে কনভার্ট করে হিল ফ্রেমগুলোকে ওঠানামা করাতে এই ডিভাইসটা আমরা ব্যবহার করি, যা এক ধরনের ক্যাম। ট্যাপেট শেডিং, ট্যাপেটের মাধ্যমে বটম শেফটে ট্যাপেট ইউজ করে ট্যাপেটের মাধ্যমে যে শেডিং করা হয় সেটাকে বলা হয় ট্যাপেট শেডিং। স্কুপ অফ ট্যাপেট, আমরা 3টা চ্যাপ্টারে স্কুপটা পড়বো। যে মনে করো ট্যাপেট শেডিং এর স্কুপ, তারপর ডবি শেডিং এর স্কুপ, জ্যাগার্ডের স্কুপ। স্কুপ বলতে কতটা হিল ফ্রেমকে সে ওঠানামা করাতে পারে, সর্বোচ্চ।
এখন এই যে ডবি শেডিং এ আমরা যাই কেন, ট্যাপেটের একটা লিমিটেশন আছে, একটা জায়গায় গিয়ে ট্যাপেট আর কাজ করতে পারে না একটা একটা সময়ের পরে, সে এরপর থেকে ডবি শুরু। এই জন্য আমরা ডবিতে যাই, বা ডিজাইন চেঞ্জিংটা একটু ইজি, এই জন্য ডবিতে কাজ করি। তো স্কোপ অফ ট্যাপেট হচ্ছে 14 থিওরিটিক্যালি, মানে 14টা হিল ফ্রেম পর্যন্ত ওঠানামা করার যদি ডিজাইন হয় তাহলে ট্যাপেট ইউজ করা হয়। বাট প্র্যাকটিক্যালি এটা খুব কম, প্র্যাকটিক্যালি দেখা গেছে 8টা, 8টার বেশি নর্মালি করা হয় না আর কি। ঠিক আছে, তো এমনি কেন তোমাদের কি মনে হয় যে 14টা কেন, বা 18টা পর্যন্ত যদি পারি বলি থিওরিটিক্যালি, তাহলে 18টা পর্যন্ত কেন, এর বেশি না কেন? আমাদের হিল ফ্রেম কখন বেশি লাগে এটা বলতে পারবা? কখন বেশি পরিমাণ হিল ফ্রেম দরকার হবে? কাপড় যদি বড় ডিজাইনের হয়, তুমি তো সবসময় লুঙ্গি, গামছা, শাড়ি এগুলো বুনবা না, তোমাকে বিভিন্ন ডিজাইনের ডেকোরেটিভ শার্টও বুনতে হবে, শুটিং এর কাপড় বুনতে হবে, শার্টিং এর বিভিন্ন ফেব্রিক বুনতে হবে, একটু লাক্সারিয়াস এবং ডেকোরেটিভ ফেব্রিক তোমাকে উইভিং করতে হবে। তো সেখানে ডিজাইনটা একটু বড়, রিপিটটা আর কি, কাপড়ের যে রিপিটটা সেই রিপিটটা অনেক বড়। তো রিপিটটা মনে করা হচ্ছে 24টা সুতার মধ্যে, একটা রিপিট 24টা সুতা, তারপর আবার 24টা সেম, পরে সেম। তো 24টার জন্য তো একটা 24টা হিল ফ্রেম দরকার, 24টা অ্যাচিভ করার জন্য 24টা হিল ফ্রেম লাগবে না? তো 24টা হিল ফ্রেম তখন ইউজ করতে হয় লুমে। সে 24টা হিল ফ্রেম যদি থাকে, তুমি চিন্তা করো যে লুম দেখছো একটা দুইটা এরকম 24টা, তো প্রত্যেকটা হিল ফ্রেমের জন্য কয়টা ট্যাপেট লাগে? একটা। দুইটা ফ্রেম দেখে তো দুইটা ট্যাপেট ছিল আমাদের এখানে। তো দুইটা দুইটা ফ্রেম দিয়ে হয়ে যায় যে ওয়ান আপ ওয়ান ডাউন, যেগুলা একদম সিম্পল কাপড় যেটা, সেটা হয়ে যাচ্ছে দুইটা ট্যাপেট দিয়ে। কিন্তু যদি বড় ডিজাইন হয়, অনেকগুলা ফ্রেম লাগে, তাহলে সে অনেকগুলা ফ্রেমের জন্য তোমার কি লাগতেছে? অনেকগুলো ট্যাপেট লাগবে। তো তুমি দেখো ট্যাপেটটা মোটামুটি এরকম মোটা না? তো তুমি যদি একটা দুইটা এরকম করে করে দাও, 14টা দেখা গেছে অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এই ব্যাপারটা এত কমপ্লেক্স হয়ে যাবে ওঠানামা করানোর বিষয়টা। সেজন্য দেখা গেছে প্র্যাকটিক্যালি 8টা 6টা এরপরে গিয়ে আর ট্যাপেট ইউজ করা হয় না। যখনই 6 8-এর উপরে চলে যায়, তখন আমরা ট্যাপেট শেডিং বাদ দিই, বাদ দিয়ে ডবিতে কাজ করি। ট্যাপেট শেডিং এর কিছু অ্যাডভান্টেজ আছে ডবির উপরে। হ্যাঁ, হ্যাঁ, ডবিতে স্পিড কমে যাবে, ডবিতে আমরা খুব জোরে চালাতে পারি না। ট্যাপেটই হচ্ছে সবচেয়ে ফার্ম এবং স্ট্রং ভাবে যদি লুম বানাতে চাই এবং খুব দ্রুত চালাতে চাই, তাহলে ট্যাপেট হচ্ছে প্রিফারেবল। কিন্তু ট্যাপেটে আবার ডিজাইন চেঞ্জ করা খুব কঠিন, আমরা পরে দেখব। তুমি চাইলেও আজকে একরকম ডিজাইনের কাপড় বুনতেছো, কালকে আরেক রকম কাপড় বুনতেছো, তখন আরেক রকম করে ট্যাপেট বানাইতে হবে, এই ট্যাপেট দিয়ে হবে না। ডিজাইন চেঞ্জ হলে এই মনে করতেছে এই ট্যাপেট 4টা হলেই হবে না, 4 রিপিটের ডিজাইন হলে 4 রিপিট ডিজাইনের জন্য আলাদা করে ট্যাপেট বানাই নিতে হবে, সেটারও নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। তো এই জন্য নর্মালি যদি ডিজাইন চেঞ্জ না হয় এবং অল্পের মধ্যে থাকে, ধরো 4টা 6টা এর মধ্যে থাকে, তখন আমরা ট্যাপেট ইউজ করে থাকি। তাহলে স্কোপটা খুব লিমিটেড আর কি, ধরো 14-র মধ্যে সীমাবদ্ধ। ডুয়েল অফ ট্যাপেট, এই ট্যাপেটের সবটা অংশ কিন্তু স্পাইক করা না, এরকম পুরো অংশটা কিন্তু স্পাইক করা না, অনেকটা অংশই তার সমান থাকে, মানে রাউন্ড থাকে, গোল থাকে। তো যে গোল অংশটা থাকে, সেই গোল অংশটাও দেখবা এখান থেকে উপরে উপরে উপরেও গোল অংশ থাকে, মানে স্পাইক যেখানে আছে সেখান থেকেও এরকম সমান থাকে। স্পাইকটা একেবারে সুচালো স্পাইক না, দেখছো একটু সমান থাকে। সমান থাকার উদ্দেশ্য হচ্ছে তুমি যে যে স্পাইকটা দিয়ে যে ধাক্কা দিচ্ছ, কাকে? ট্যাডেল বোলকে, ট্যাডেল লিভারকে ধাক্কা দিচ্ছ, ধাক্কা দিলে হিল ফ্রেমটা নিচে নামতেছে। এখন এই যে ধাক্কাটা দিচ্ছ, ধাক্কাটা দিয়ে তো ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে হবে? ধাক্কা দিয়ে কি আবার ছেড়ে দিলে হবে? কতক্ষণ ধরে রাখতে হবে? একটা পিক যাওয়া পর্যন্ত সময় দিতে হবে। এই একটা পিক যেতে যে সময় লাগে সেটাকে ডুয়েল বলা হয়। Duel of tappet, the time that is required to pass one peak from one side of the loom to another side of the loom. লুমের এক পাশ থেকে আরেক পাশে একটা পিক পাস হতে যে সময়টা লাগে, সেই সময়টাকে বলা হয় ডুয়েল পিরিয়ড অথবা ডুয়েল অফ ট্যাপেট। তার মানে তুমি ট্যাপেটের মধ্যে যদি খুব বেশি স্পাইক রাখো, একদম সুচালু রাখো, তো পুশ করবে, এরপরে আবার পুশটা ছেড়ে দিবে, সেটা হতে পারবে না। তার মানে
যতক্ষণ ডুয়েল থাকবে, ডুয়েলটা কতটুকু সেটা ডিপেন্ড করে। কোনো কোনো লুমের ক্ষেত্রে 1/3 হয়, টোটাল রোটেশনের 1/3 হয়, কোনোটার ক্ষেত্রে হয় হাফ, কোনোটার মধ্যে 1/4 হয়। তো 1/4 হলে তো বুঝতেছো 90 ডিগ্রি পরিমাণ ডুয়েল থাকতে হবে, 1/3 হলে 120 ডিগ্রি পরিমাণ সমান থাকতে হবে, যাতে করে ওই যে স্পাইক দিয়ে মানে পুশ করে যাতে ওই অবস্থায় থেকে যায়, যাতে ফ্রেমটা না বন্ধ হয়। তো এই জন্য ডুয়েলটা ইম্পর্টেন্ট, যে একটা লুম ট্যাপেটের মধ্যেই আমাকে ফিক্স করে দিতে হবে যে কতটুকু ডুয়েল হবে। সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন লুমের উইথ। একটা লুমের উইথ যদি বড় হয় তাহলে ডুয়েলটা কি বাড়বে না কমবে? বাড়বে না। লুমের উইথ বেশি হলে পিকটা ওই পাশ থেকে যদি বেশি সময় লাগবে। লুমের স্পিড যদি বেশি হয় ডুয়েল পিরিয়ড কমে আসবে, কারণ কি খুব কুইক পিকটা চলে যাবে, তখন ওই ট্যাপেটের মধ্যে অত বেশি ডুয়েল রাখতে হবে না, কম রাখলেই হবে। সেট অফ ফেব্রিক, সেট বুঝো তো না? ফেব্রিক স্টুডেন্ট সেট বুঝবে না? সেট তো ইপিআই পিপিআই মানে থ্রেড ডেনসিটিকে একসাথে সেট বলা হয়। হ্যাঁ, ইপিআই পিপিআই মানে থ্রেডের যে ডেনসিটি এদেরকে একসাথে বলা হয় সেট, এসি ডাবল টি, সেটিং আর কি, সেটিং এর সংক্ষিপ্ত রূপ সেট। তো ফেব্রিকের সেট যদি বেশি হয়, মানে কাপড় যদি ঘন হয়, ওয়ার্পের সুতার সংখ্যা প্রতি ইঞ্চিতে যদি বেশি হয়, ওয়েফের সুতার সংখ্যা যদি প্রতি ইঞ্চিতে বেশি হয়, তাহলে কি হবে? বাড়বে, কারণ কাপড়টা কমপ্লেক্স হবে। এই কাপড় উইভিং করার সময় ডুয়েল পিরিয়ড বাড়াই দিতে হবে। উইভ স্ট্রাকচার যদি সিম্পল স্ট্রাকচার হয়, মনে করো গামছা, লুঙ্গি, শাড়ি, সেটা একরকম হবে। একটু কমপ্লেক্স স্ট্রাকচার হলে তখন আরেক রকম হবে। যত কমপ্লেক্সিটি বাড়বে তত ডুয়েল পিরিয়ড বেড়ে যাবে। এটা উইভ স্ট্রাকচারটা কমপ্লেক্স হলে বাড়বে। কাউন্ট অফ ওয়ার্পিয়ান, ওয়ার্পিয়ান যদি চিকুন হয় আর যদি মোটা হয়, তাহলে কোনটার জন্য ডুয়েল পিরিয়ড বেশি হবে? কাউন্ট অফ ওয়ার্পিয়ান, ওয়ার্পিয়ান যদি ফাইনার হয় তাহলে কি হবে, আর ওয়ার্পিয়ান কোর্সার হলে কি হবে? মোটার জন্য কোর্স ইয়ার্নের জন্য বেশি লাগানো উচিত আর কি, আমাদের উচিত লাগানো। কেন? কারণ যদি ওই মোটা সুতার উপর স্ট্রেন পড়ে, মোটা সুতাকে যদি অনেকক্ষণ টেনে ধরেও রাখো তাতে খুব বেশি সমস্যা হবে না, বা চিকন সুতাকে যদি বেশিক্ষণ তুমি ধরে রাখতে চাও তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। এই জন্য কোর্সার হলে মূলত ডুয়েল পিরিয়ডটা একটু বেশি হলেও সমস্যা নাই, আর ফাইনার হলে কম হওয়া জরুরি। পিকিং ফোর্স, পিকিং তো প্র্যাকটিক্যাল পড়ো নাই। ওই যে পিকিং আর্ম আছে বা পিকিং স্টিক আছে, স্টিকটা শাটলকে বাড়ি দেয়। এই ফোর্সটা যত বেশি হয়, এখানে আমরা ফোর্সটা ক্যালকুলেট করি, বেশ কিছু প্যারামিটার আছে, এটার ওয়েট, শাটলের ওয়েট, পিকিং আর্মের স্টুডের কনিক্যাল কতটুকু করা আছে, এইসব বিষয়গুলো আমরা পিকিং ফোর্স হিসাব করতে পারি। তো পিকিং ফোর্সটা মানে কত জোরে শাটলকে বাড়ি দিচ্ছে, এই ফোর্সটা যদি বেশি হয় তাহলে শাটলটা খুব দ্রুত চলে যাবে ওই পাশে। হ্যাঁ, তো তখন কিন্তু ডুয়েল পিরিয়ড কম হবে, ফোর্সটা যদি বেশি হয়। টাইপস অফ শেডিং ট্যাপেট, শেডিং ট্যাপেটকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত, পজিটিভ, নেগেটিভ। মানে মেইন প্রিন্সিপাল অনুসারে দুই ধরনের। পজিটিভ কোনগুলো? যেখানে আসছে তো বলতেছিলাম পজিটিভ আর নেগেটিভের কথা। অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে যেখানে হিল ফ্রেমটাকে উঠানো এবং নামানো দুইটা কাজই মেকানিক্যালি হয়ে থাকে, তাকে বলা হবে পজিটিভ ট্যাপেট। অর্থাৎ ট্যাপেট শুধুমাত্র হিল ফ্রেমকে নামিয়ে দেয় না, উঠিয়েও দেয়, দুইটা কাজই ট্যাপেট করতে থাকে। নেগেটিভ হচ্ছে শুধুমাত্র একটা কাজ করে, আরেকটা কাজ করে না। আরেকটা কাজ না করলেও হয়। কিভাবে? মনে করো এটা একটা ফ্রেম, তুমি নিচে একটা স্প্রিং দিয়ে এটাকে আটকে রাখলা, তো যখন তোলার দরকার ট্যাপেট এটাকে তুললো, তারপর ট্যাপেট যখন ছেড়ে দিবে, স্পাইক থেকে যখন ছেড়ে দিবে, তখন তো এটা এমনিতেই নিচে নেমে আসবে স্প্রিং এর টানে। তো স্প্রিং, ড্রেড ওয়েট, তারপরে বোল, এইসব কিছু দিয়ে যখন অপোজিট কাজটা করা হয়, অপোজিট বলতে বোঝাচ্ছি ট্যাপেট নামিয়ে দিবে সে তুলে দিবে, অথবা ট্যাপেট তুলে দিবে সে নামিয়ে দিবে, এরকম যদি হয়ে থাকে তখন সেটাকে বলা হয় নেগেটিভ ট্যাপেট শেডিং। তো পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে এই যে ক্লাসগুলো দেখতেছো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো বিভিন্ন মেশিন ম্যানুফ্যাকচারের উপর ভিত্তি করে
বিভিন্ন মেশিনে কেউ পজিটিভ ট্যাপেট বানিয়েছে, কেউ নেগেটিভ ট্যাপেট বানিয়েছে, এরকম কিছু টাইপসের নাম এখানে বলা আছে। ভালো হয়েছে তোমরা আগে প্র্যাকটিক্যাল করে নিছো, এই জন্য আমার কথা কম বলা লাগবে। তোমরাই বলো কিভাবে কি কাজ হয়, কি কাজ হয়। তো এমনিতে পার্টস গুলো তো বুঝতে পারছো কি কি আছে। এটা হচ্ছে একটা দুইটা লিভার। এখানে আমরা দুইটা ট্যাপেট কেন দেখালাম, সব লুমে দুইটা ট্যাপেট থাকে না। যে সকল লুমে নর্মাল উইভিং হয়, প্লেন উইভ হয়, সেখানে দুইটা ট্যাপেট থাকে। বাকি অন্য লুমগুলোতে কিন্তু তিনটা ট্যাপেট থাকে, চারটা ট্যাপেট থাকে। তো তিনটা ট্যাপেট থাকলে কিন্তু এই কাজটা এইভাবে হয় না, ওটা আমি পরে বলবো আবার। তিনটা ট্যাপেট থাকলে আমরা একটা কাউন্টার শেফট ইউজ করি, তখন কিন্তু বটম শেফটে ট্যাপেট থাকে না। একটা, দুইটা, মনে করো তিনটা, এটা একটা আলাদা কাউন্টার শেফট। তারপর থাকে বটম শেফট, তার উপরে তো ক্র্যাঙ্ক শেফট থাকেই। তখন মেকানিজমটা এটা। আর যেখানে দুইটা ট্যাপেট থাকে সেগুলো তো দুইটা শেফটই থাকে, একটা হচ্ছে বটম শেফট, বটম শেফটই ট্যাপেটগুলো বসানো থাকে। আর ক্র্যাঙ্ক শেফট তো বিটাপের কাজ করে। তো একাধিক ট্যাপেট হইতে পারে, দুইয়ের অধিক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ট্যাপেট হইতে পারে, কোনো সমস্যা না। বাট তখন একটু মেকানিজমটা আঁকতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য আমরা সবচেয়ে সিম্পল যেটা, দুইটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে পরস্পর বিপরীতমুখী মানে 180 ডিগ্রি কোণে অপোজিট ডিরেকশনে ঘোরানো দুইটা ট্যাপেটকে বটম শেফটে বসানো থাকে। এটা অবশ্যই মেনটেন করতে হবে। যদি দুইটা ট্যাপেট হয় তাহলে অবশ্যই এদের ডিরেকশনটা হতে হবে একেবারে পারফেক্টলি 180 ডিগ্রি কোণে বিপরীতমুখী। আর যদি 303টা ট্যাপেট থাকে কাউন্টার শেফটে, এদেরকে বসাইতে হবে 120 120 120 অ্যাঙ্গেলে। এটা মাথায় দিকে, এটা মাথায় দিকে, এটা মাথায় দিকে, এরকম 120 120 করে করতে। চারটা হলে 90 90 করে এভাবে করে বসাইতে হয়। তো পরস্পর বিপরীতমুখী দুটা ট্যাপ। আচ্ছা, আমরা যদি পার্টস গুলো একটু চিনে নেই, এটা হচ্ছে শেডিং ট্যাপেট, দুইটা ট্যাপেট আছে এখানে। আর একটা দুইটা লিভার আছে, টেডেল লিভার। প্রত্যেক লিভারের উপরে একটা করে বোল দেওয়া আছে, এখানে একটা আছে, ওখানেও একটা আছে, পিছনে আমরা দেখতে পাচ্ছি। আর এই লিভারটা এক জায়গায় পিভটেড করা, মানে ফালক্রাম করা আর কি, কপি কলের মতো করা আছে। যেমন কোনোটা দেখতেছো এরকম ওঠানামা করতে পারে, বাট এই জায়গায় তো ফিক্সড এরকম। তো যেটা কানেক্টিং রড আছে, কানেক্টিং রড বা কর্ড রডই বলো, কানেক্টিং রডের সাহায্যে হিল ফ্রেমগুলো যুক্ত। এই রডের সাথে একটা হিল ফ্রেম, এই রডের সাথে আরেকটা হিল ফ্রেম, এগুলো আবার আরেকটা স্ট্র্যাপের মাধ্যমে উপরে কলারের সাথে যুক্ত, মানে উপরে কলারিং করা আছে, বেঁধে দেওয়া আছে, যাতে করে একটা উঠলে একটা নামতে পারে, একটা উঠলে একটা নামতে সহযোগিতা করতে পারে। এগুলো হচ্ছে হিল ফ্রেম। হিল ফ্রেমে তো যা থাকে জানি, হিল ডয়ার থাকে, হিল ডয়ারে হিল ডাই থাকে। এই যে শেড ওপেন হলো, এটা হচ্ছে শেড, যে ফাঁকা স্থানটা তৈরি হলো এটা হচ্ছে শেড। আর এটা তৈরি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে শেডিং, যে মেকানিজম আমরা দেখতে চাচ্ছি। এটা হচ্ছে শাটল, শাটলের পিছনে থাকে রিট, যেটা কিনা পিক যাওয়ার পরে এটাকে ফেল অফ দ্য ক্লথে, মানে ফেল অফ দ্য ক্লথ মানে এখানে চাপিয়ে দেয়। আর ফ্রন্ট রেস্ট, ব্যাক রেস্ট, মানে যেটা কিনা লুমকে মানে হরিজন্টাল ডিরেকশনে একটা জায়গায় রাখতে সহযোগিতা করে, একটা রোলার। আর ক্লথ রোলার, আর এটা হচ্ছে কি উইভার্স বিম। আচ্ছা, তো বটম শেফটে পরস্পর বিপরীতমুখী দুটি ট্যাপেট থাকে 180 ডিগ্রি কোণে। তো যখন লোম স্টার্ট দেওয়া হয় তখন মোশনটা মোটরের মাধ্যমে ক্র্যাঙ্ক শেফটে আসে, ক্র্যাঙ্ক শেফট থেকে মোটর আসে বটম শেফটে, নাকি সরাসরি বটম শেফটে আসে? আমাদের লোমে কিন্তু প্রথমে ক্র্যাঙ্ক শেফটে যায়, ক্র্যাঙ্ক শেফট থেকে মোশনটা আসে বটম শেফটে। এখানে ক্র্যাঙ্ক শেফটের সাথে বটম শেফটের মোশনের গতির পার্থক্য কেমন? 2:1। কেন? আচ্ছা, ক্র্যাঙ্ক শেফট যদি একবার ঘূর্ণন দেয় তাহলে কি হবে? ক্র্যাঙ্ক তো দেখতেছো, এই ক্র্যাঙ্ক মাথাটা আছে না, এই মাথার মধ্যে, হ্যাঁ, ক্র্যাঙ্ক শেফটের মাথার মধ্যে ক্র্যাঙ্ক আর্ম থাকে, হ্যাঁ, এরকম একটা আর্ম থাকে। এই আর্মের মধ্যে রিডটা লাগানো থাকে, মানে স্লেটা। তো তখন যখন এরকম ঘুরে সামনে যায় তখন একবার বিট আপ হয়, পিছনে আসলে তো বিট আপ হয় না, ঘুরে যখন সামনে যায় তখন একবার বিট আপ হয়। ক্র্যাঙ্ক শেফট তো বিট আপের জন্য দায়ী। ক্র্যাঙ্ক শেফট ফুল একবার ঘুরলে একবার বিট আপ হয়। না না, শেডিং এর সাথে তো ক্র্যাঙ্ক শেফটের কোনো সম্পর্ক নাই। ক্র্যাঙ্ক শেফট একবার ঘুরলে কি হবে? একবার বিট আপ হবে। আর এই বটম শেফটের ট্যাপেট আছে কয়টা? দুইটা। তো বটম শেফট দুইটা ট্যাপেট থাকলে বটম শেফটটা ফুল একবার ঘুরে আসলে লিভারকে কয়বার পুশ করবে? দুইবার। তাহলে শেড দুইবার ফর্ম করবে না? তো দুইটা শেড ফর্ম করলে একবার বিট আপ করলে হবে?
না। তো যতক্ষণে বটম শেফট একবার ঘুরে আসবে, মানে দুইবার শেডিং হবে, ততক্ষণে ক্র্যাঙ্ক শেফটকেও দুইবার ঘুরে আসতে হবে। এটা একবার ঘুরতে ঘুরতে ওকে দুইবার ঘুরতে হবে। কারণ কি, আমরা জানি এই তিনটা হচ্ছে সিনক্রোনাইজড মোশন। শেডিং এর পরেই পিকিং, তারপরেই বিটিং হয়, বিট আপ হয়, তারপরে আবার শেডিং হবে, তারপর পিকিং, বিট আপ হবে। তো এখানে অর্ধেক ঘুরলেই, বটম শেফট অর্ধেক ঘুরলেই একবার শেড ফর্ম হয়ে যাবে। ততক্ষণে ক্র্যাঙ্ক শেফটকে ফুল একবার ঘুরে আসতে হবে। তারপরে বটম শেফট যে বাকি অর্ধেক ঘুরবে, আরেকবার শেডিং হবে, তখন ক্র্যাঙ্ক শেফটকে আরো একটা ঘূর্ণন দিয়ে আসতে হবে। এই জন্য 2:1। যদি এখানে তিনটা ট্যাপেট থাকে তখন 3:1 কিন্তু। কারণ তখন বটম শেফট একবার ঘুরলে শেড ফর্ম করবে তিনবার, তখন ওই সময়ের মধ্যে ক্র্যাঙ্ক শেফটকেও তিনবার ঘুরতে হবে, বুঝছো? কারণ একটা বিট আপের জন্য দায়ী, একটা ফুল ঘুরলে সিঙ্গেল বিট আপ হয়, আর এখানে যেহেতু দুইটা ট্যাপেট বসানো আছে সেজন্য দুইবার শেডিং হয়ে যায়। এই হচ্ছে বিষয়। কাউন্টার শেফট থাকলে সেটা আমরা দেখাবো, ম্যাথ আছে তো, ম্যাথের সময় দেখাবো। তাহলে যেটা বলতেছিলাম যে পরস্পর বিপরীতমুখী দুটি ট্যাপেট থাকে। ট্যাপেট মানে যখন মোটর স্টার্ট দেওয়া হয় তখন মোটর থেকে মোশনটা ক্র্যাঙ্কশ্যাফট হয়ে বটম শেফটে আসে। তো ঘুরতে ঘুরতে বটম শেফট ঘুরতে ঘুরতে যখন ট্যাপেটের স্পাইক অংশটা, মানে সুচালু যে অংশটা আছে স্পাইক অংশটা, সেই অংশটা যখন লিভারকে ট্যাডেল বোল হয়ে ট্যাডেল লিভারকে পুশ করে, যেহেতু লিভারের এক পাশে পিভটেড করা থাকে বা ফালক্রাম করা থাকে, সেহেতু ওই লিভারটা নিচে নামতে বাধ্য হয়। ওই লিভারের সাথে সংযুক্ত হিল ফ্রেমটাও নিচে নামে। যেহেতু এর সাথে কলারিং মেকানিজমের মাধ্যমে আরেকটা হিল ফ্রেমকে যুক্ত করা আছে, সুতরাং অপর হিল ফ্রেমটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, এভাবে করে একটা শেড ফর্ম করে। আবার যখন ঘুরতে ঘুরতে অপর ট্যাপেটটা নিচে আসে, তখন সে তার সাথে সংশ্লিষ্ট লিভারকে প্যাডেল বোলের মাধ্যমে লিভারকে পুশ করে, তখন সেই লিভারটা নিচে নামে এবং সেই লিভারের সাথে কানেক্টিং কর্ড দ্বারা সংযুক্ত শেডটা মানে হিল ফ্রেমটা নিচে নামে এবং অপোজিট হিল ফ্রেমটা কলারিং মেকানিজমের মাধ্যমে উপরে উঠে যায়। তো এইভাবে করে এই ট্যাপেটের ঘূর্ণনের মাধ্যমে শেড ফর্ম করে, এটাকে বলা হয় ট্যাপেট শেডিং। আর এখানে বোল ইউজ করা হয় কেন? যদি একটা ধাতব মেটাল বা একটা বস্তু সরাসরি লিভারকে পুশ করতো, তাহলে এখানে একটা জার্কিং হতো, ফ্রিকশন হতো, কাপাকাপি তৈরি হতো। সেটা যাতে না হয়, এটা যাতে স্মুথ হয় মোশনটা, সেজন্য দুইটা লিভারের সামনে একটা করে বোল দেয়। সে ধাক্কাটা আসলে সরাসরি লিভারকে দিলেও হয়তো কাজ কিন্তু হয়ে যেত, কিন্তু এটা স্মুথ করার জন্য, আর এটা স্মুথ করার জন্য এই লিভার আর ট্যাপেটের মাঝখানে একটা করে প্যাডেল বোল দেওয়া হয়, হ্যাঁ, যাতে করে ফ্রিকশনটা একটু কমে আসে, স্মুথ হয় যাতে। এই পুশটা, এই যে ধাক্কাটা, এটা যাতে একটু স্মুথ হয়, এই জন্য মূলত ট্যাডেল বোল ইউজ করা। তো আমি বলি, তারপর তোমরা আবার বলবা একটু দুজন, যে বটম শেফটে পরস্পর বিপরীতমুখী মানে 180 ডিগ্রি কোণে পরস্পর বিপরীতমুখী দুটি ট্যাপেট বসানো থাকে। যখন মোটর স্টার্ট দেওয়া হয় তখন মোটর থেকে মোশন ক্র্যাঙ্কশ্যাফট হয়ে বটম শেফটে আসে। বটম শেফট যখন ঘুরতে থাকে তখন একটি ট্যাপেটের সুচালু অংশ বা স্পাইক অংশ যখন নিচের দিকে আসে, তখন সে ট্যাডেল বোল হয়ে তার সাথে সংশ্লিষ্ট লিভারকে পুশ করে। লিভারকে পুশ করার সাথে সাথে ওই লিভারের সাথে কানেক্টিং কর্ড দ্বারা সংযুক্ত যে হিল ফ্রেমটা থাকে, সেই হিল ফ্রেমটা নিচে নামতে বাধ্য হয় এবং কলারিং মেকানিজমের মাধ্যমে অপোজিট হিল ফ্রেমটা উপরের দিকে ওঠে, এতে করে একটা শেড ফর্ম হয়। আবার যখন বটম শেফট ঘুরতে ঘুরতে আরেকটি ট্যাপেট যখন নিচে চলে আসে সুচালু অংশ, তখন সে তার সাথে সংশ্লিষ্ট হিল ফ্রেমটাকে পুশ করে এবং মানে লিভারকে পুশ করে বোলের মাধ্যমে, আর এই লিভারের সাথে সংশ্লিষ্ট হিল ফ্রেমটা তখন নিচে নামে এবং অপোজিট হিল ফ্রেমটা কলারিং মেকানিজমের মাধ্যমে উপরে উঠে যায়। এতে করে বটম শেফটের ফুল একবার ঘূর্ণনে দুইবার শেড ফর্ম করে থাকে। বলো। একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা আছে দুটো হিল ফ্রেমকে, দেখবা উপরের দিকে। মনে করো আমার হাতটা এই জায়গায় তুমি একটা ফিক্সড করে রাখলা, মানে আমার হাতে একটা দড়ি দিয়ে বেঁধে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ফিক্সড করে রাখলা, তো এদিকে টানলে এদিকে তো উঠে যাবে, এদিকে টানলাম এদিকে উঠে যাবে না, এরকম আর কি ব্যাপারটা।